প্রথমেই আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তার কারণ হচ্ছে যেটা আমি কোনোদিন করি না, মানে আমার দ্বারা হয় না। প্রায় সব অনুষ্ঠানে আমি কাঁটায় কাঁটায় অথবা অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাই। আজকে আমার বাড়িতে একটা মিসআপ হয়েছে, সেটা শিবু জানে। তো কোনো মতে সেটাকে সামলে আমি চলে এসেছি, কারণ শিবুর মতো কিছু ভালো মানুষ আছে যাদের আহ্বানকে অস্বীকার করা যায় না। যাই হোক, একটা কথা আমি কদিন আগে বলছিলাম, এখানে কি প্রতিমা আছে? আচ্ছা আচ্ছা। তো আমি একটা অনুষ্ঠানে ও ছিল, সেখানে আমি বলছিলাম একটা কথা, তারই সূত্র ধরে আর দু একটা কথা বলবো। এটা যে আমি বলছিলাম যে ও জানে যে আমাদের যত পৃথিবীর বয়স বাড়ছে না, যতটা বাড়ছে ততটা আমাদের সমস্যা বাড়ছে, এবং এটা কিন্তু কোনো অপ্রাকৃত ঘটনা, এটা খুব স্বাভাবিক ঘটনা, এবং এক একটা মানুষের জীবনেও কিন্তু তাই ঘটে থাকে। ধরা যাক, আমার যখন 25 বছর বয়স ছিল, তখন যদি আমার দুর্ঘটনায় পা ভেঙে যেত, আমার জোড়া লাগতে বেশি সময় লাগতো না। 50-এ পৌঁছে অনেকটা সময় লাগবে। 80 থেকে যদি কারো ভাঙে, আর হয়তো জোড়া লাগবেই না। তো মানুষের যত বয়স বাড়ে, যেমন অভিজ্ঞতা বাড়ে, তেমনি দুর্দশা ও দুঃখ কষ্টও বাড়ে। কিন্তু তার সাথে যেটা আরো বাড়ে, তার সঙ্গে পাল্লা দিয়ে, কারণ প্রকৃতি হচ্ছে একটা ভারসাম্যের নীতি পালন করে চলে সব জায়গায়। একটা দাড়ি পাল্লা আছে, এক জায়গায় উঠলে এক জায়গায় নামবে, এক জায়গায় নামলে এক জায়গায় উঠবে। তো সেইখানে আমাদের এই যে পৃথিবীর বয়সের সঙ্গে সঙ্গে আমার যে সুযোগ সুবিধাগুলো, যে আনন্দ বা বিনোদনের উপকরণগুলো, সেগুলো কিন্তু বাড়ছে। খুব সোজা একটা ব্যাপার, আজ যদি এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এই মহাদেশ সদন, সেটা যদি 100 বছর পিছিয়ে যাওয়া যায়, এবং এখানে যদি সত্যিই কোনো একটা খোলা মাঠের মধ্যে কোনো সাহিত্য সভা হয়, এবং সেখানে আমার ঠাকুরদার বাবা যিনি ছিলেন তিনি যোগদান করেন, তিনি বাড়ি ফিরবেন কি করে? সিম্পল, হেঁটে। কারণ তখনকার দিনে 1 ক্রোশ 2 ক্রোশ 4 ক্রোশ হেঁটে যাওয়া কোনো ব্যাপারই ছিল না। আমি কি করব? আমি টুক করে এখান থেকে অ্যাপ ক্যাব বুক করব, কাছে আছে মেট্রো, ধরে বাড়ি পৌঁছে যাব। তাহলে মানুষের যে সুযোগ সুবিধা বা আনন্দের উপকরণ, মানুষের জীবনকে আরো কি বলবো সরলীতম করে দেওয়া যে উপকরণগুলো, সেগুলো কিন্তু প্রাপ্তি বাড়ছে। কিন্তু তার সাথে আমরা কি করছি? এই প্রাপ্তিগুলোকে সরিয়ে রেখে অপ্রাপ্তিগুলোকে নিয়ে একটু বেশি করে মাথা ঘামাচ্ছি। তো সেটাও কিন্তু আমি দেখেছি এই সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা ধীরে 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 চলে আসছে। তো সেখানে যা হয় এবং যা হচ্ছে, সেটা হচ্ছে যে ধরা যাক যে আমার অন্বেষায় আমি একটা লিখতে এসেছি, আমি একটা কবিতা, আমার প্রথম জীবন অন্বেষায় আমার একটা কবিতা প্রকাশিত হলো। তো তারপরে দেখা গেল যে বছর 4 পর আমার মনে হলো দূর অন্বেষায় কি লিখবো, একটু ওই কৃত্তিবাসে যে না কবিতা বেরোয়, তাহলে আমি কবি না। তো কৃত্তিবাসও একটা বেরিয়ে গেল। তারপরে মনে হলো না, ওই কথা সাহিত্য অথবা পত্রভাও যেটা একটা গল্প, ওটা হলে আমি লেখক হতে পারবো। এবার আপনি বুঝতেই পারছেন আপনার পরবর্তী লক্ষ্যটা কোন পত্রিকা হতে চলেছে। সেখানে একটা কবিতা, তারপরে একটা গল্প, তারপর একটা উপন্যাস, এসব না হলে লেখকই না। একটা উদাহরণ দিচ্ছি, আমার কাছে কালকেই আমি আসার পথে আমি দেখছিলাম একটি মেয়ে, সে আমার অনেক ছোট, সে অনেক কবিতা লেখে, বইপত্র লেখে, অনেক লেখে। তো সে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, আমি সে দেখছিলাম যে সে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে দাদা, আনন্দতে উপন্যাস জমা দিতে গেলে মিনিমাম শব্দ সীমা কি 1 লক্ষ? একজন তরুণ ঔপন্যাসিক জানতে চাইছে। ভালো কথা। আমি কাউকেই কোনো মিথ্যা তথ্য দিই না। আমি তাকে বললাম এতে এই
এতে, কারণ উপন্যাস তো ওরকম হয় না, একটা ধারাবাহিক হয়, একটা শারদীয় হয়, সঙ্গে সঙ্গে একটা মেসেজ এসছে। আচ্ছা, 47,000-এর একটা উপন্যাস আছে, ওটা কোথায় দিলে ভালো হয়? তো সরাসরি বাপু বলো যে আমার একটা উপন্যাস আছে, আমি সেটাকে বড় পত্রিকায় প্রকাশ করতে চাই, আমি একটা ভায়া মিডিয়া হয়ে যাওয়ার চেষ্টা করছি না, সেটাও আমি ধরলাম ভালো। কিন্তু সাহিত্যে যে প্রতিযোগিতা, একে অন্যকে টপকে এগিয়ে যাওয়া, এটা ভালো, কিন্তু একে অন্যকে টেনে ধরে পিছিয়ে এনে এগিয়ে যাওয়া, এটা অত্যন্ত খারাপ। যখন রবীন্দ্রনাথ লিখছেন যে সময়টা, সেই সময় বিহারীলাল চক্রবর্তীও লিখছেন, এবং তার চাইতে একজন প্রাজ্ঞ ব্যক্তি, আপনারা সবাই জানেন। এবং খোদ রবীন্দ্রর যে জন্ম পরিমণ্ডল, সেই বাড়িতে যদি ধরা যায়, ভোট নেওয়া যায় একটা সদস্যদের মধ্যে, তাহলে দেখা যাবে যে 90% বিহারীলালের পক্ষে ভোট দিচ্ছে, যে ওর কবিতাই ভালো লাগে রবীন্দ্রনাথের চাইতে। রবীন্দ্রনাথ কি করতে পারেন? তিনি দুঃখ পেতে পারেন, হ্যাঁ পারেন। তিনি মনে করতে পারেন যে আমি এত কবিতা লিখলাম, তাও সবার মন আমি মানে তাকে ভালো লাগিয়ে উঠতে পারছি না, তাও পারেন। তিনি কি বিহারীলালকে হিংসে করতে পারেন? না, সেটা পারেন না, সেটা তিনি করেননি। রবীন্দ্রনাথ যা করলেন, বিহারীলালকে সশ্রদ্ধে মাথায় রেখে নিজেকে এমন জায়গায় উন্নীত করলেন যে আজ দাঁড়িয়ে যদি বিহারীলাল চক্রবর্তীর নাম 500 জন লোক করে, তাহলে 5 কোটি লোক করবে রবীন্দ্রনাথের নাম। এটাই হচ্ছে একজন সাহিত্যিকের মূল মন্ত্র, এবং এটাই আমি সবাইকে নিয়ম করে করতে বলি। এবং আজও আপনারা জানি না বিশ্বাস করবেন কি, এবং আরো একটা অজ্ঞাত কারণে শিবু কেন জানি না আমাকে আর অন্বেষায় লেখার আমন্ত্রণ জানায় না, বিজ্ঞাপনটা পাঠায় না, কিন্তু বিশ্বাস করুন, এখানে আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজ যদি অন্বেষায় আমার একটি কবিতা বা গল্প প্রকাশিত হয়, আমি ততটাই আনন্দ লাভ করি যতটা একটা শীর্ষস্থানীয় পত্রিকায়। এই আনন্দটা লেখকের একদম নিজস্ব, এটা কাউকে সোশ্যাল মিডিয়ায় দেখানোর মতো নয়। দেখো আমি বেড়ে গেছি মামি। সবাই ভালো থাকবেন।